আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারজানা পারভীন নূপুর। আজকে আপনাদের সামনে এসেছি সিস্টেমিক হিস্টোপ্যাথোলজির সলভড ক্লাসটা নিয়ে। আমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলা একটু হার্ড ছিল, কিন্তু ওটা ইচ্ছা করে আপনাদের জন্য হার্ড করা, যেন আপনারা একটু একবার করে আপনাদের শীটটা পড়েন। অ্যাটলিস্ট বইটা পড়া তো খুবই ডিফিকাল্ট পরীক্ষার জন্য। তারপরেও যতটুকু ছোট করে আপনাদের জন্য শীটগুলো তৈরি করা হয়েছে, যেন ওইটা আপনাদের পুরা সিস্টেমিকটা কাভার করে যায়। আদারওয়াইজ রবিন্স পড়ে পরীক্ষা দিতে যাওয়া মানে আসলে চিন্তাই করা যায় না এতগুলা সাবজেক্টের সাথে। আমরা শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন, নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোমটা কি? আমরা জানি নেফ্রোটিক এবং নেফ্রাইটিক দুইটাই গ্লোমেরুলার ডিজিজ। নেফ্রাইটিকের কিছু স্পেশাল ফিচার্স থাকে, তাই না? নেফ্রাইটিকে কি কি থাকে? নেফ্রাইটিক অবশ্যই প্রেশারটা বেশি থাকবে, হেমাচুরিয়া থাকবে, অ্যাজোটেমিয়া থাকবে, প্রোটিনিউরিয়া থাকবে, তাই না? এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন নেফ্রাইটিকের সাথে আর নেফ্রোটিকের অপোজিট যেটা গ্লোমেরুলার ডিজিজ, ওখানেও হবে, কিন্তু সেখানে অনেক বেশি প্রোটিনটা বের হবে। সেই জন্য নেফ্রোটিকে আমরা কি বলে থাকি? নেফ্রোটিকে ম্যাসিভ, এই কথাটাই আসল। হ্যাঁ, ম্যাসিভ প্রোটিনিউরিয়া হবে ওখানে। এখানে আর কি হয়? এখানে কিন্তু অলিকিউরিয়া বেশি হবে। হ্যাঁ, কিন্তু অলিকিউরিয়া, হাইপারটেনশন, দিস বোথ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ম্যাসিভ প্রোটিনিউরিয়া ইম্পর্টেন্ট, লিপিডিউরিয়া ইম্পর্টেন্ট, হাইপারলিপিডেমিয়াও এখানে থাকবে। এখানে হাইপারটেনশনটা নট মোর ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই নেফ্রাইটিক সিনড্রোমের সাথে এর কিন্তু প্রচুর ক্লাসিফিকেশনস আছে, ফিচার্স আছে। এটা অ্যাকিউটলি হতে পারে, এটা ক্রনিক্যালি হতে পারে। হ্যাঁ, এবং যখন খুব বেশি অ্যাকিউটলি হয়, সাডেন তার ক্রিয়েটিনিন বাড়তে থাকে ধাই 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 করে, সেটাকে আমরা বলি র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। সেটাও একটা নেফ্রাইটিক সিনড্রোম। ঠিক আছে, এখানে তাহলে আমাদের ট্রু কোনগুলা? এখানে ট্রু হচ্ছে আমাদের দিস ইজ ক্যারেক্টারাইজড বাই অলিগিউরিয়া থাকবে, অ্যাজোটিমিয়া থাকবে। হ্যাঁ, এবং র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসও আমরা এরকম নেফ্রাইটিকের ফিচার্স পাই। কিন্তু এখানে কি ম্যাসিভ প্রোটিনিউরিয়া থাকবে? নো, ম্যাসিভ প্রোটিনিউরিয়া কোথায় থাকবে? নেফ্রোটিক সিনড্রোমে থাকবে। তাহলে আমরা নেফ্রাইটিক এবং নেফ্রোটিকের ফিচার্সগুলো একটু ভালো করে জেনে নিব। ঠিক আছে, আরেকটা ব্যাপার যেমন ছিল পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা তো আমরা জানি যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস সবচেয়ে ক্লাসিক্যাল এক্সাম্পল অফ নেফ্রাইটিক সিনড্রোম। কিন্তু এটার প্রগনোসিস কাদের জন্য ভালো? প্রগনোসিস ভালো বাচ্চাদের জন্য। ওটা অটোমেটিক হিল হয়ে যায় কয়দিন পর, নর্মালি কিডনির ইনফেকশনের মতো। কিন্তু এটা যদি সেম জিনিস বড়দের হয়ে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে তার আইজিএ নেফ্রোপ্যাথি হয়ে যেতে পারে, ও পেশেন্টের ইন এ লং রান তার ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে যায়। এখন আর কি আছে আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর প্যানক্রিয়াটাইটিস? প্যানক্রিয়াটাইটিসের জন্য ট্রু না। কোশ্চেন খেয়াল করবেন আপনারা, যখন ট্রু না তার মানে হচ্ছে ফলস স্টেটমেন্ট গুলো, আর ফলস স্টেটমেন্ট গুলাকে তখন আনসারে আমরা ট্রু হিসেবে রাখবো। এখানে দেখা যাচ্ছে ফলস কোন কথাগুলা? এখানে ফলস কথা হচ্ছে অ্যাসাইনার এবং ডাক্তার সেল ট্রাই টু প্রিভেন্ট অটোরাইজেশন বাই সিক্রেটিং জাইমোজেন না, ওরা ট্রিপসিনোজেন ইনহিবিটর রিলিজ করে। আর একটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট আন্ডারলাইং কজ। নো, হাইপারক্যালসিমিয়া প্যানক্রিয়াটাইটিস করে থাকে। যেহেতু এই দুইটা ভুল কথা, বাকি কিন্তু অলমোস্ট, যেমন এটা একটা প্যানক্রিয়াটাইটিস, এটা হচ্ছে বাকি কথাগুলা কি? বাকি কথাগুলা হচ্ছে আমাদের হচ্ছে ট্রু কথা। ঠিক আছে, যেহেতু বাকি কথাগুলো ট্রু, সেই জন্য এই কোশ্চেনের ক্ষেত্রে এগুলোর আনসার হবে ফলস আর এগুলো হবে ট্রু, যেহেতু কোশ্চেন দেওয়া নট ট্রু। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে প্রিডমিনেন্টলি কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া ফাউন্ড ইন কোথায় কোথায়?
যেমন ডুবিন জনসন, রোটর সিনড্রোম, এগুলো সবগুলোতে আমরা কি পাই? কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া পেয়ে থাকি। কিন্তু গিলবার্ট সিনড্রোম বা এই যে কোলাঞ্জিওপ্যাথি, এগুলাতে কি হবে? এগুলাতে হিমোলাইসিস হয়, ঠিক আছে। পার্নিশিয়াস অ্যানিমিয়া, এখানেও কিন্তু আমরা কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া পেয়ে থাকি। তাহলে এই কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়ার কজগুলো যদি আমরা জানি, তাহলে আমরা এখান থেকে আনসার দিতে পারবো। এখানে আমাদের ট্রু আনসার হবে হচ্ছে অটোইমিউন কোলাঞ্জিওপ্যাথি, ডুবিন জনসন সিনড্রোম এবং রোটর সিনড্রোম। পার্নিশিয়াস এনিমিয়াতেও আমরা হচ্ছে হিমোলাইসিস পাই, কারণ পার্নিশিয়াস এনিমিয়াতে মেইনলি কোনটা হয়? মেইনলি হয় মেগালোব্লাস্টিক এনিমিয়া, তাই না? আচ্ছা, আচ্ছা নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ নট ইনকারেক্ট ফর ক্রিপ্টোকিডিজম। ইনকারেক্ট না মানে ট্রু কোনগুলা? ঠিক আছে, ট্রু গুলাই এখানে ট্রু হবে। কমপ্লিট এবং পার্শিয়াল ফেইলিয়ার অফ ইন্ট্রা অ্যাবডোমিনাল টেস্টিস, ট্রু। অ্যাসিমটোমেটিক, ইউজুয়ালি ক্রিপ্টোকিডিজমে তো কোনো সিমটম থাকার কথা না, একটা মাত্র সমস্যা হয় যদি বাইলেটারাল হয়, তখন টিউবাল অ্যাট্রফি হয়ে যায় এবং সেই পেশেন্টগুলার তখন ইনফার্টিলিটি ডেভেলপ করে। আদারওয়াইজ এটা কিন্তু সবসময় ইউনিল্যাটারাল হয় এবং হিস্টোলজিক চেঞ্জেস গুলা ইন্ট্রাইউটেরাইন লাইফ থেকে আস্তে আস্তে শুরু হতে থাকে। রিগার্ডিং সেমিনোমা, সেমিনোমা কি? সেমিনোমা একটা জার্ম সেল টিউমার অফ টেস্টিস এবং এই পেশেন্ট টিউমার গুলা সাধারণত খুব বেশি রেডিও সেন্সিটিভ হয়ে থাকে, বড় বড় টিউমার হয় এবং থেরাপি দিলে কমপ্লিটলি পেশেন্ট কিওর হয়ে যায়। এটা টেস্টিসেও হতে পারে, শরীরের অন্য জায়গায়ও কিন্তু এই টিউমারটা মেটাস্টেসিস হতে পারে এবং এই ক্ষেত্রে সাধারণত ক্লিয়ার টাইপের সাইটোপ্লাজম আলা সেল, যেখানে প্রমিনেন্ট নিউক্লিয়াই থাকে এবং লোবিউলে ভাগ করা থাকে এবং লোবিউলসের মধ্যে আমরা কি পাই? লিম্ফোসাইটস। ওকে, সেমিনোমার জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এখানে কিছু আমরা টিউমার মার্কার রেজ পেতে পারি, যেমন প্ল্যাপ, ঠিক আছে, এলডিএইচ, পিএলএপি, হ্যাঁ, এগুলা রেজ থাকতে পারে, ঠিক আছে। এইচসিজিও ওকেশনালি পাওয়া যায়, সেই জন্য এইচসিজি এখানে আমরা কি বলবো? ট্রু বলবো, ঠিক আছে। এবং সাধারণত টিউমার গুলা রেডিও সেন্সিটিভ। এবং এই তাহলে কি এইচসিজি কোন টিউমারের ক্ষেত্রে টিউমার মার্কার হিসেবে পাওয়া যায়? এইচসিজি টিউমার মার্কারের হিসেবে পাওয়া যায় আমাদের কোরিওকার্সিনোমাতে। তাহলে সেমিনোমার জন্য কি এটা খুব একটা ইম্পর্টেন্ট? খুব একটা ইম্পর্টেন্ট না। সেমিনোমার জন্য আদার টিউমার মার্কার গুলা ইম্পর্টেন্ট। এবং এখানে কি ধরনের সেল পাওয়া যায়? ইনসিডেন্সটা এটা থার্ড ফোর্থ ডিকেডে বেশি পাওয়া যায়। সেকেন্ড ডিকেডে অন্যান্য জার্ম সেল টিউমার গুলা, যেমন ইয়ক স্যাক টিউমার, এমব্রায়োনাল কার্সিনোমা, এগুলা কমনলি পাওয়া যায়। যে দেখা যাচ্ছে এগুলো ফোর্থ ডিকেডে বেশি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে ফিচার্স অফ টেরাটোমা ইজ অর আর। টেরাটোমা কি? টেরাটোমা কিন্তু কয় রকমের হয়? টেরাটোমা হয় হচ্ছে ম্যাচিউর, ইমম্যাচিউর এবং মোনোডার্মাল, ঠিক আছে। ম্যাচিউর, ইমম্যাচিউর এবং মোনোডার্মাল, তিন রকমই আমাদের টেরাটোমা হতে পারে, ঠিক আছে। এখন টেরাটোমাকে যখন আমরা শুধু টেরাটোমা চিন্তা করি, তখন ইউজুয়ালি ম্যাচিউরটাকে বা ম্যাচিউরের আরেকটা নাম কি? ডার্ময়েড সিস্ট, তাই না? এভাবে চিন্তা করে থাকি। তাহলে টেরাটোমাটা কি? আমরা জানি যে বিভিন্ন ডেরিভেটিভস থেকে এই টিউমারের সেলসগুলা অরিজিন নেয়। এখন এখানে প্রিপিউবার্টাল হতে পারে, পোস্টিউবার্টাল হতে পারে। পোস্টিউবার্টাল গুলা সাধারণত খারাপ হয়, হ্যাঁ। আচ্ছা, মনে রাখতে হবে যে এই টেরাটোমা ইয়াংদের ক্ষেত্রে বেশি কমন,
মিড লাইনে বেশি কমন, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে, অল থ্রি জার্ম লেয়ার্স থেকে এটা কম্পোনেন্ট গুলা আমরা পাই। নেক্সট কোশ্চিন, ফ্যাটাল সিকুয়েলি অফ লিভার ফেইলার আর, লিভার ফেইলারের পেশেন্টদের কি কি খারাপ জিনিস হতে পারে? দেখেন, তাদের হচ্ছে অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে, তারপর এনকেফালোপ্যাথি হয়ে মারা যেতে পারে, পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, হেপাটোরেনাল সিনড্রোম, আলটিমেটলি হেপাটোরেনাল সিনড্রোম বা হেপাটোপালমোনারি সিনড্রোম এটা হয়ে পেশেন্ট কিন্তু এক্সপায়ার করতে পারে। এই যে ফ্যাটাল সিকুয়েলি অফ লিভার ফেইলার, কোয়াগুলোপ্যাথি, এনকেফালোপ্যাথি, পোর্টাল হাইপারটেনশন, অ্যাসাইটিস, হেপাটোরেনাল সিনড্রোম অথবা পোর্টোপালমোনারি হাইপারটেনশন। ম্যালোরি ডেঙ্ক বডি কি? ম্যালোরি ডেঙ্ক বডি ইউজুয়ালি পাওয়া যায় অ্যালকোহলিক হেপাটাইটিসের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা পাই এবং এটা এক ধরনের ইন্টারমিডিয়েটেড ফিলামেন্টস, প্যারেনকাইমার মধ্যে, হেপাটিক প্যারেনকাইমার মধ্যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস গুলা কালেকশন হয়ে এই ম্যালোরি ডেঙ্ক বডি তৈরি হয়। ঠিক আছে, এবং এরা অনেকটা ইউসিনোফিলিক দেখতে। আচ্ছা, আর কোথায় পাওয়া যায়? অনেক সময় অটোইমিউন হেপাটাইটিসেও এটা পাওয়া যায়। কমন রেনাল সেল কার্সিনোমা আর, যেগুলা হচ্ছে কমন হিস্টোলজিক টাইপস। কমন হিস্টোলজিক টাইপস এর মধ্যে এক নম্বরে আসবে রেনাল সেল কার্সিনোমা, মানে সাধারণত ওই যে ক্লিয়ার সাইটোপ্লাজমালা সেল, ক্লিয়ার সেল কার্সিনোমা। ঠিক আছে, এই ক্লিয়ার সেল কার্সিনোমা ছাড়া আরো কি হতে পারে? প্যাপিলারি হতে পারে, ক্রোমোফোর টাইপের হতে পারে। ওকে, আচ্ছা, জেনেটিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস মেলাইটাস আর, ডায়াবেটিসের জেনেটিক সিনড্রোম যখন আমরা পড়ব তখন ডায়াবেটিসের জেনেটিক সিনড্রোমের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সাধারণত ম্যাক্সিমাম টাইপের জেনেটিক ডিসঅর্ডার, যেটাতে হচ্ছে আপনার এই যে আমাদের কমন যেগুলা, তাদের সবারই আলটিমেটলি ডায়াবেটিস ডেভেলপ করে যায়। সেটা যদি অটোইমিউন ডিস্ট্রাকশনও হয় তাদেরও হয়। এন্ডোক্রাইনোপ্যাথি ডেভেলপ করে মেইনলি, যেমন হচ্ছে এই যে ডাউন সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম, এদের সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে ডায়াবেটিসটা কমনলি পাওয়া যায়। ডি জর্জেস সিনড্রোম, টার্নার সিনড্রোম সেখানেও, কিন্তু ডি জর্জেস সিনড্রোমে কি হয়? ডি জর্জেস সিনড্রোমে হচ্ছে থাইমাসটা এখানে প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে systemic manifestations found in CKD in bone physiology. CKD এর একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস অল্টারেশন অফ বোন মেটাবলিজম। কারণ সিকেডি তে কি হবে? সিকেডি পেশেন্টের ক্যালসিয়াম কমে যাবে, প্যারাথাইরয়েড লেভেল বাড়তে থাকবে। প্যারাথাইরয়েড লেভেল যখন বাড়বে, সে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করবে। ক্যালসিয়াম বাড়াতে পারুক আর না পারুক, ফসফেট লেভেলটা বাড়তে থাকবে। ফসফেট লেভেল যখন বাড়তে থাকবে, সে ক্যালসিয়ামকে টেনে টেনে ব্লাডে নিয়ে আসার চেষ্টা করবে এবং এই পেশেন্টের বোনস থেকে ক্যালসিয়াম বের হয়ে সেখানে ফুটা ফুটা হয়ে যাবে। ওই যে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে যে ফিচার্স গুলো আসে, সেখানে আমরা ওই যে অস্টিওপোরোসিস, অস্টাইটিস ফাইব্রোসিস, সিস্টিকা সবই আমরা কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে পাবো। ঠিক আছে, তাহলে এই ধরনের পেশেন্টের আমরা কি পাই? আমরা এই পেশেন্টের হাইপারফসফেটিমিয়া, হাইপোক্যালসিমিয়া এবং অস্টিওডিস্ট্রফি পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, আমরা ওই যে জেনেটিক সিনড্রোম ডায়াবেটিসের সাথে কখন কখন রিলেটেড এটা আমরা জানলাম। এই যে যেমন প্যারাউইলি সিনড্রোম, এই ধরনের জেনেটিক সিনড্রোমেও কিন্তু পেশেন্টের ডায়াবেটিস থাকে। ইনহেরিটেড সিস্টিক রেনাল ডিজিজ কি? সিস্টিক রেনাল ডিজিজ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে কোনটা? যেটা অটোসোমাল পলিসিস্টিক কিডনি ডিজিজ। ঠিক আছে, এখন হচ্ছে এটা কিন্তু বোথ ডমিনেন্টও হয়, রিসেসিভও হয়, আরো বহু কারণে কিডনির মধ্যে কিন্তু সিস্ট ফর্মেশন হয়ে থাকে। যেমন মেডুলার স্পঞ্জ কিডনি, ডায়ালাইসিস দিলে হয়, অ্যাকোয়ার্ড কারণে হয়, আবার হচ্ছে পেশেন্টের চাইল্ডহুডেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন এই চাইল্ডহুড পলিসিস্টিক, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি, জুভেনাইল নেফ্রোপ্টাইসিস, এগুলা সবই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের রেনাল সিস্টিক ডিসঅর্ডার।
এখানে কি দেখেন অ্যাকোয়ার্ড রেনাল যেটা সেটা কি ইনহেরিটেড হবে? সেটা ইনহেরিটেড হবে না, তাই না? ইনহেরিটেড এটা একটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন, এটাও একটা বাকিগুলো কিন্তু অ্যাকোয়ার্ড। ওকে, নেক্সট হচ্ছে ইন্ট্রিনসিক কজেস অফ ইউরেটারাল অবস্ট্রাকশন। ইউরেটার অবস্ট্রাকশন কি কারণে হতে পারে? ইউরেটার তো একটা লুমেন, তাই না? একটা লুমেন এরকম সাধারণত স্টার শেপের থাকে, তাই না? স্টার শেপ বা চারপাশে এটা ল্যামিনা প্রোপ্রিয়া, তারপরে মাসেল। এখন এই জিনিসটা লুমেন অবস্ট্রাক্ট হয় কখন? যদি ভিতরে কোনো সমস্যা হয়, বাইরে থেকে কোনো সমস্যা। ইন্ট্রিনসিক মানে হচ্ছে ভিতর থেকে সমস্যা, তার মানে ভিতরে ক্যালকুলি হতে পারে, কার্সিনোমা হতে পারে, তাই না? এখন আর কি হতে পারে? পেশেন্টের ভিতরে প্যাপিলারি নেক্রোসিস হলে, যখন প্যাপিলাগুলা কিডনির প্যাপিলাগুলা নেক্রোসিস হয়ে আস্তে আস্তে সেই নেক্রোস টিস্যুগুলা স্লাফ আউট হয়ে যায়, তখন ওগুলা ইউরেটারকে ব্লক করে দিতে পারে। ঠিক আছে, এগুলা কারণে আমাদের ইন্ট্রিনসিক। আর এগুলো প্রেগনেন্সি তো বাইরে ইউটেরাসের মধ্যে, সেটা চাপ দিচ্ছে, অথবা বাইরে ফাইব্রোসিস। ওকে, তাহলে আমরা এখান থেকে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক কজগুলো দেখে নিব। নেক্সট হচ্ছে স্টেটমেন্টস হুইচ আর নট ট্রু ফর কার্সিনোমা অফ প্রোস্টেট। আচ্ছা, প্রোস্টেট কার্সিনোমাটা কি? প্রোস্টেট কার্সিনোমাতে কয়েকটা জিনিস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এল্ডারলি পেশেন্টদের নর্মালি আমরা যেটা পাই প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, সেখানে আমরা যে গ্ল্যান্ডগুলো পাই সেখানে গ্ল্যান্ডেরও পলিফারেশন হয় এবং স্ট্রোমারও পলিফারেশন হয়, সাথে সাথে মাসেলেরও পলিফারেশন হয়। হ্যাঁ, কিন্তু এখানে যে বেসাল লেয়ার বা মায়োপিথেলিয়াল লেয়ার সেটা কিন্তু ইনট্যাক্ট থাকে, কিন্তু যখন কার্সিনোমা হয়ে যায় তখন কিন্তু বাইরের ওই আউটলাইনটা আর থাকে না, মায়োপিথেলিয়াল সেলের লেয়ারটা থাকবে না, গ্ল্যান্ডগুলো ছোট ছোট হয়ে যাবে, কর্পোরা অ্যামাইলেশিয়া এখানে খুব একটা থাকবে না। এবং এই ধরনের সময় কার্সিনোমা প্রোস্টেটে আমরা টিউমার মার্কার হিসেবে কোনটা ইউজ করি? প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, তাই না? পিএসএ আমরা ইউজ করি, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এবং প্রোস্টেট অ্যাসিড ফসফাটেজ, এটাও আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে টিউমার মার্কার, এরা আমাদেরকে জাস্ট একটা ডায়াগনোসিসে হেল্প করবে, পেশেন্টের ফলো আপে আমরা দেখব, প্রগনোসিস দেখব, কিন্তু পেশেন্টের ডায়াগনোসিস কনফার্ম করে না। ঠিক আছে, সাধারণত নর্মাল লেভেলটা কত? নর্মাল লেভেল হচ্ছে 4 থেকে 10, 4 থেকে 10 হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার। এর থেকে যদি বেড়ে যায় তখন আমরা এটা নিয়ে সাসপেক্ট করতে থাকি। ঠিক আছে, আচ্ছা, প্যাজেস ডিজিজ। প্যাজেস ডিজিজটা কি? একটা হয় প্যাজেস ডিজিজ বোনসে হয়, আর একটা স্কিনে হয়। ঠিক আছে, প্যাজেস ডিজিজ কোথায়? তাহলে স্কিনের প্যাজেস ডিজিজ আমরা কোথায় পাবো সেটা, বা লাইনিং এ, সেটা একটা পাই ভালভাতে, আর একটা পাই হচ্ছে ব্রেস্টে। ঠিক আছে, আর একটা বোনস যদি বলি তাহলে বোনসেও কিন্তু আমরা আরেক ধরনের প্যাজেস ডিজিজ পাই, যেখানে কন্টিনিউয়াস অস্টিওস্ক্লেরোসিস হতে থাকে এবং অস্টিওপোরোসিসও হয়। নেক্সট হচ্ছে, এবার আমরা এসএকিউ গুলা নিয়ে ডিসকাস করব। 3 months old বেবি উইথ পারভাসাইনাল ব্লিডিং, একটা ছোট্ট বাচ্চার পিভি ব্লিডিং হওয়ার কথা না, কেন হচ্ছে? আমাদের 1 নাম্বার ডায়াগনোসিস চিন্তা করতে হবে র্যাবডোমায়োসার্কোমা। প্যাথোলজির জন্য ভ্যাজাইনাল র্যাবডোমায়োসার্কোমা, বা এর আরেকটা নাম হচ্ছে এমব্রায়োনাল র্যাবডোমায়োসার্কোমা, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাটলিস্ট এই নামটা আমাদের জানতে হবে। এটা কি ধরনের লেশনস থাকে? গ্রেপ লাইক এক ধরনের লেশন। ঠিক আছে, গ্রেপ লাইক স্ট্রাকচার দেখা যাবে, মা যখন দেখবে বাচ্চাটার কেন পিভি ব্লিডিং হচ্ছে, তখন সে একটু ফাঁক করলে দেখতে পারবে একটা গ্রেপ লাইক জিনিস ভ্যাজাইনা থেকে বের হয়ে আসছে। ওকে, এটা হচ্ছে ডায়াগনোসিস ভ্যাজাইনাল এমব্রায়োনাল র্যাবডোমায়োসার্কোমা। নেক্সট হচ্ছে
এইরকম একটা জিনিস ভ্যাজানা থেকে সাধারণত বের হয়ে থাকে। এর আরেকটা নাম হচ্ছে সার্কোমা বট্রিয়ার্স। ওকে, নেক্সট 25-year-old lady with large ovarian mass operated and histopathology was done. It reveals hair shaft, gland, and adnexal structure. This may be a case of যেখানে ওই যে আমরা টেরাটোমা পড়েছিলাম, ম্যাচিউর ডার্মাট সিস্ট পড়েছিলাম, যে সব ধরনের হিস্টোলজি কম্পোনেন্ট পাওয়া যাবে ফ্রম অল থ্রি জার্ম লেয়ার ডেরিভেটিভস। তাহলে এটা তাহলে ডায়াগনোসিস কি? এটা কি অন্য কোনো টিউমার? না, এটা হচ্ছে ডার্ময়েড সিস্ট। হেয়ার এবং অ্যাডনেক্সা মানে স্কিন অ্যাডনেক্সা যখনই পাওয়া যাবে সেটার একটাই ডায়াগনোসিস, সেটা হচ্ছে ডার্ময়েড সিস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে a 55-year-old lady with history of postcoital bleeding was found a mass involving the cervix. Which organism was related to development of this tumor? Which organism it may be? সার্ভাইকাল কার্সিনোমার সাথে রিলেটেড যে অর্গানিজম সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। সার্ভাইকাল ক্যান্সার কারা করে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কিন্তু লো রিস্ক না হাই রিস্ক? হাই রিস্ক গুলা কোনটা কোনটা হাই রিস্ক? 16, 18 মনে থাকবে। এই 16, 18 দিয়ে আমাদের সিএ সার্ভিক্স হতে পারে, হেড নেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন, 34-year-old lady, pregnant lady, during her placental ultrasonography was found no fetal heartbeat, কিন্তু তার কিন্তু 12 week of gestation চলছে, ঠিক আছে? তার ইভাকুয়েশন কিউরেটেস করার সময় দেখা গেল এখানেও গ্রেপ লাইক লেশন, ইউটেরাসের মধ্যে গ্রেপ লাইক লেশন, পেশেন্টের এইচসিজি লেভেল বেশি, মা বলছে তার হচ্ছে পিরিয়ড হচ্ছে না, কিন্তু বাচ্চার এখনো হার্টবিট আসছে না, যেটা 6-7 সপ্তাহে চলে আসার কথা। তাহলে এই পেশেন্টের কি হয়েছে? এই পেশেন্টের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা? নো। ডিসটার্মিনোমা, কোরিওকার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল পলিপ, or hydatidiform mole. This is molar pregnancy or another name hydatidiform mole. Okay, আচ্ছা, এখন হাইড্রাটিডিফর্ম মোলটা কি? হাইড্রাটিডিফর্ম হচ্ছে একটা জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ। এখানে ডিফিউজ হাইড্রোপিক এনলার্জমেন্ট হয় এবং ট্রোফোব্লাস্টিক proliferation অফ কোরিওনিক ভিলা হয়ে থাকে। Proliferative disorder of the placenta resulting in villus hydrops and trophoblastic hyperplasia. এই হাইড্রাটিডিফর্ম মোল দুই রকম হয়, একটা হচ্ছে কমপ্লিট হয়, একটা পার্শিয়াল হয়। কমপ্লিট মোল এইখানে এবং মানে পার্শিয়াল মোলে দেখা যাচ্ছে সেখানে আমরা সাধারণত কিছু ভেসেলের কম্পোনেন্ট পাই এবং ওভামের কিছু অংশটা পাই। দুইটা দেখা যাচ্ছে স্পার্ম ফার্টিলেট করে ওভামের সাথে। আরেকটা যেটা যে কমপ্লিট মোল, ওখানে এমটি ওভামটা ফার্টিলাইজড হয় স্পার্মের সাথে। ওকে, নেক্সট হচ্ছে 76-year-old lady with a hard irregular lump on her left breast for 2 months. On core biopsy, she was advised for both histopathology and immunohistochemistry. IC report shows it was triple negative breast cancer. Which gene was more likely to be mutated in germline for this patient? মনে রাখতে হবে এই যে BRCA1, BRCA2 এগুলো আমরা দিয়ে কি দেখি? ব্রেস্ট ক্যান্সারের প্রোপেনসিটি, হেরিডিটারি প্রিডিসপোজিশন দেখি, তাই না? এখন আরেকটা ব্যাপার ট্রিপল নেগেটিভ, ওইটা দিয়ে কি বোঝাচ্ছে? আমরা ব্রেস্ট ক্যান্সারকে যে মলিকুলার সাবটাইপস করে থাকি, লুমিনাল এ, লুমিনাল বি, HER2 হচ্ছে পজিটিভ এবং ট্রিপল নেগেটিভ, সেই ক্লাসিফিকেশনটার কথা এখানে বলা হয়েছে। দেখা যায় ট্রিপল নেগেটিভ টিউমারগুলা সাধারণত খুব খারাপ হয়ে থাকে, অ্যাগ্রেসিভ হয়ে থাকে। এখানে কোন জিনের মিউটেশন পাওয়া যায়? সাধারণত BRCA জিনের মিউটেশন 1 এর মিউটেশন পাওয়া যায়। দেখেন মেজরিটি অফ দ্য ক্যান্সারস আর ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারস। আচ্ছা, 46-year-old lady with a 3 cm round lump in the right breast which was highly mobile.
doctor asked him to perform mammography. It reveals a smooth encapsulated mass with popcorn calcification. Most likely histopathological diagnosis scheme. এখানে একটা 46 ইয়ার্স এর লেডি, তার আমরা কি পাচ্ছি, একটা ব্রেস্টে ম্যামোগ্রাফি করে ক্যালসিফিকেশন পাচ্ছি, তাই না, এবং পপকর্ন টাইপের ক্যালসিফিকেশন। এই পপকর্ন ক্যালসিফিকেশন আমরা পাই ফাইব্রোঅ্যাডেনোমাতে। আর এখানে কি পাচ্ছি, একটা হার্ড লাম্প, একটা রাউন্ড লাম্প পাচ্ছি যেটা হাইলি মোবাইল। আমরা এটা যদি ক্যান্সার হতো সেটা কি হতো, হার্ড হতো, ফিক্সড হতো, সেটা কি মোবাইল লাম্প হতো। বরং ফাইব্রোঅ্যাডেনোমার আরেকটা নাম হচ্ছে মাউস লাইক একটা মোবিলিটি থাকে, মানে ধরতে গেলে ইঁদুরের মতো দৌড় দেয়, সেই জন্য এটাকে বলে হাইলি মোবাইল। তাহলে ডায়াগনোসিস কি, ফাইব্রোঅ্যাডেনোমা। আর ফাইব্রোঅ্যাডেনোমাতে কিসের পলিফারেশন হয়, গ্ল্যান্ডুলার পলিফারেশন, স্ট্রোমাল পলিফারেশন, বোথ, এবং সেখানে একটা মিক্সয়েড ব্যাকগ্রাউন্ড থাকে। ওকে, আচ্ছা, আপনারা এখানে দেখবেন ফাইব্রোঅ্যাডেনোমার বা বিভিন্ন টাইপস আছে, ইন্ট্রাক্যানালিকুলার, পেডিক্যানালিকুলার, এগুলো আর না জানলেও আপনাদের চলবে। অ্যাটলিস্ট এটা জানতে হবে যেখানে স্ট্রোমাল কম্পোনেন্টেরও পলিফারেশন হবে অ্যাজ ওয়েল অ্যাজ গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট। 36-year-old obese lady with excessive sleepiness with diffuse thyroid enlargement was advised for some additional blood test along with thyroid function test. Which one is most appropriate for her? একটা ফিমেলের মোটা সোটা মানুষ ঘুমাতে গেলে স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, থাইরয়েড ডিফিউজলি এনলার্জ, এই পেশেন্টের আসলে কি হচ্ছে, স্লিপি পেশেন্ট, হাইপোথাইরয়েড, তার সাথে তার গয়টার, হাইপোথাইরয়েড গয়টার, আমাদের কোনটা চিন্তা করব, হাসিমতো থাইরয়েডাইটিস। হাসিমতো থাইরয়েডাইটিসে থাইরয়েড ফাংশন টেস্ট ছাড়া আমরা আর কি অ্যান্টিবডি টেস্ট করে দেখি, হচ্ছে থাইরোগ্লোবিন পারঅক্সিডেজ অ্যান্টিবডি, টিপিও অ্যান্টিবডি আমরা করে দেখি। ঠিক আছে, তাহলে মনে থাকবে আমাদের এডিশনালি আমরা কি করব, থাইরোগ্লোবিলিন অ্যান্টিবডি টেস্ট করব, অথবা থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি টেস্ট আমরা করে থাকি। According to ADA, diagnostic criteria for diabetes mellitus includes a fasting plasma glucose more than 146, ভুল, এটা কত হবে, 126 এর বেশি হবে, তাই না। র্যান্ডম প্লাজমা গ্লুকোজ 200 এর বেশি, ট্রু। 2 ঘন্টা পরে 280 না, 2 ঘন্টা পরে এটা কি হতে হবে, দেখেন এডিএ গাইডলাইন অনুযায়ী 2 ঘন্টা পরেও কিন্তু আমার সেই র্যান্ডামের মতো 200 বেশি হতে হবে। অথবা গ্লাইকেটেড হিমোগ্লোবিন যদি আমি মেজার করি, শুড বি এলিভেটেড মোর দ্যান 6.5%, তাই না। তাহলে আমরা তখন তাকে কি হিসেবে ডিক্লেয়ার করব, ডায়াবেটিক হিসেবে। আচ্ছা, which one is the truest statement for type 1 diabetes mellitus? Type 1 diabetes mellitus এর ক্ষেত্রে আমরা কোনটা পাই, তাদের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস এক ধরনের অটোইমিউন ডিজিজ। এই পেশেন্টগুলার নিজের প্যানক্রিয়াসের বিভিন্ন অ্যান্টিজেনের এগেনস্টে তার অ্যান্টিবডি ডেভেলপ করে, ফলে এই পেশেন্টের কি হয়, অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, এবং তার বি সেল কমপ্লিটলি ডিস্ট্রাকশন হয়। টাইপ বি তে কি হয়, রেজিস্ট্যান্স ডেভেলপ করে, হ্যাঁ, টাইপ মানে ইনসুলিনে, আর এখানে হচ্ছে তৈরি হয় না, বি সেল ডিস্ট্রাকশন হয়, অটোইমিউন ডিস্ট্রাকশন হয়। তাহলে এখানে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, কমনলি পাওয়া যায় NTGAD অ্যান্টিবডি। আরো একটা জিনিস, যেমন হাইপার অসমোলার স্টেট মোর কমন কাদের ক্ষেত্রে, টাইপ 2 এর ক্ষেত্রে, হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স ওখানে পাওয়া যায়। ঠিক আছে, কিটোঅ্যাসিডোসিস কি এদের ক্ষেত্রে কমন, টাইপ 1 এ কিটোঅ্যাসিডোসিস কমন, কিন্তু নট ইন প্রেজেন্স অফ ইনসুলিন, বরং ইন অ্যাবসেন্স অফ ইনসুলিন। ওকে, অ্যামাইলয়েড ডিপোজিশন পাওয়া যাবে ইন আইলেটস এ কাদের ক্ষেত্রে, টাইপ 2 এর ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা টাইপ 1 এবং টাইপ 2 এর এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু শিখবো। টাইপ 1 টাইপ 2 এর ডিফারেন্স সব সময় পরীক্ষায় আসে, ইভেন যেমন টাইপ 1 এর পেশেন্টগুলো একটু ক্যাকেকটিক হবে, টাইপ 2 এর পেশেন্টগুলো একটু অবেস হবে, কারণ এটা মেটাবলিক সিনড্রোম, এটা ওল্ড এজে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যামিলিতে রান করে, ফ্যামিলিয়ার প্রিডিসপোজিশন টাইপ 2 তে বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, which one is incorrect for congenital adrenal hyperplasia?
কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়াতে আসলে এটাতে একটা ভিরিলাইজিং ডিসঅর্ডার। হ্যাঁ, এটা কি হয়, এখানে এটা একটা অটোসোমাল রিসেসিভ কন্ডিশন এবং এখানে 21 হাইড্রোক্সিলেজ হরমোন ডেফিসিয়েন্সি হয়ে থাকে। সো এখানে বাকি যেগুলো কথা আছে, হ্যাঁ, বাকি সবগুলো কিন্তু এগুলা ট্রু। হাইপারপ্লেসিয়া হবে, অ্যাড্রেনাল কর্টেক্সে হাইপারপ্লেসিয়া, স্টেরয়েডটা তৈরি হবে না ঠিক মতো, কারণ মাঝখানে যে এনজাইমস গুলো এখানে থাকছে সেই এনজাইমসে, সিনথেটিক এনজাইমসে এখানে ডিফেক্ট থাকবে, কিন্তু নট 17 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। এখানে কোনটা হবে? 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। কাদের? 21 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি হবে। হ্যাঁ, আচ্ছা, secondary adrenocortical insufficiency is caused by long-term steroid administration, congenital adrenal hyperplasia, APS, Waterhouse-Friderichsen syndrome, autoimmune adrenal insufficiency। কোশ্চেন থেকে দেখেন এটা কিন্তু প্রাইমারি বলা হয়নি, সেকেন্ডারি অ্যাড্রেনোকর্টিক্যাল ডেফিসিয়েন্সি। সেকেন্ডারি মানে কর্টেক্সে কোনো সমস্যা নাই, সমস্যা বাইরে কোথাও। তাহলে বাইরে কোথায়? একটা লং টার্ম স্টেরয়েড যদি কারোর পেয়ে থাকে, হঠাৎ সেটা যদি উইথড্র করা হয়, সেই পেশেন্টের কিন্তু সেকেন্ডারি অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি পাওয়া যায়। বাকি অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া তো অ্যাড্রেনালেই হাইপারপ্লেসিয়া, অটোইমিউন পলিএন্ডোক্রাইনেও অ্যাড্রেনাল প্রবলেম হবে, ওয়াটারহাউস-ফেডরিকে অ্যাড্রেনাল মধ্যে নেক্রোসিস হবে, হেমোরেজ হবে, অটোইমিউন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি তো এখানেও অটোইমিউন কারণে অ্যাড্রেনাল সেলগুলো ডিস্ট্রাকশন হবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র সেকেন্ডারি কারণ নাম্বার এ। তাহলে আমরা এই কজগুলো এখান থেকে দেখব, সেকেন্ডারি কারণগুলা। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের লং টার্ম স্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশনের কারণে হয়ে থাকে, হাইপোথ্যালামাইক পিটুইটারি সাপ্রেশনের কারণে, এটা মাথায় রাখতে হবে। Which markers denotes high infectivity in hepatitis B virus positive patients? মনে রাখতে হবে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য কিছু মার্কার আমরা করে থাকি, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পেশেন্টের এইচবিএস এজি পজিটিভ থাকে, ই অ্যান্টিজেন পজিটিভ থাকে, এনটিই পজিটিভ থাকতেও পারে, সাধারণত থাকে না, সি অ্যান্টিজেন পজিটিভ থাকে, তাই না? এখন হচ্ছে এদের মধ্যে মনে রাখতে হবে কোনটা ইনফেক্টিভিটি শো করে। ইনফেক্টিভিটি শো করে হচ্ছে ই অ্যান্টিজেন। ঠিক আছে, এইচবিএসজি পেশেন্টের যদি ই অ্যান্টিজেনটা অনেক বেশি থাকে, তার মানে বুঝতে হবে ভাইরাল লোডও বেশি এবং খুব কন্টাজিয়াস, তার একজন আরেকজনকে ইনফেকশন করার চান্স অনেক বেশি। ওকে, আর কি থাকবো আমরা? এন্টি এইচবিএস দেখি, এন্টি এইচবিসি দেখি, এই টোটালটা দেখি। ঠিক আছে, ই অ্যান্টিজেন দেখি। আচ্ছা, ডিজিজ which one is false for উইলসন ডিজিজ? উইলসন ডিজিজটা কি? এক ধরনের মেটাবলিক ডিজিজ এবং এরা কি করে? লিভার সিরোসিস করে। উইলসনের সাথে সবচেয়ে বেশি নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। পেশেন্টের কোরিয়া থাকে, আইকিউ লেভেল কমে যায়, চোখে থাকে কেফ রিং। এটাই হচ্ছে সবচেয়ে মজার কথা, কেফ রিং, এবং তাদের এই যে ব্রেনে সমস্যা হবে, শরীরের বিভিন্ন জায়গায় কপার ডিপোজিশন হবে, কারণ এই কপারকে ধরে রাখার জন্য যেইটা বাইন্ডিং প্রোটিন বা এনজাইম সেগুলো এখানে কমে যাবে। সেটা কোনটা? সেরুলোপ্লাজমিন। সেরাম সেরুলোপ্লাজমিন লেভেলটা এখানে লো হয়ে যাবে। তাহলে কোনটা এই ক্ষেত্রে ফলস? এখানে ফলস হচ্ছে আমার serum ceruloplasmin level is high. This is a false statement for Wilson disease. এটার জন্য আমরা ব্লাড টেস্ট করব, ইউরিনে দেখব কপার কি রকম যাচ্ছে, লিভার বায়োপসি করতে পারি, আই এক্সামিনেশন করতে পারি, এবং অবশ্যই জেনেটিক টেস্টিং করতে হবে। বলেছিলাম যে এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিজিজগুলো সবসময় বেশিরভাগ ক্ষেত্রে কোন ধরনের ডিজিজ? অটোসোমাল রিসেসিভ, মনে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অর্গানিজমস কজিং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। কোন অর্গানিজম দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়?
প্রত্যেকটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস মেইনলি কিসের সাথে রিলেটেড? গলস্টোন, অ্যালকোহল, ট্রমা, তাই না, বার্ন, এগুলোর সাথে রিলেটেড, ড্রাগসের সাথে, ক্যালসিয়ামের সাথে, লিপিডস লেভেলের সাথে। কিন্তু কোনো অর্গানিজম কি প্যানক্রিয়াটাইটিস করে? এটা আমরা ভুলে যাই, করে। যারা আলটিমেটলি প্যানক্রিয়াসটাকে নষ্ট করে, বি সেলকে নষ্ট করে, ইভেন এরা কিন্তু ডায়াবেটিস পর্যন্ত বানিয়ে দেয়, সেটা হচ্ছে কক্সাকি ভাইরাস, কক্সাকি বি ভাইরাস বা কক্সাকি ভাইরাস। ঠিক আছে, অ্যাডেনো ভাইরাসের নামটা একটু চেনা চেনা কমন কমন মনে হয়। অ্যাডেনো ভাইরাসটা আসলে কি করে? মামস করে। আলটিমেটলি মামস কি করে? মামসেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হয়, তবে প্যানক্রিয়াটাইটিসের জন্য স্পেসিফিক আনসার হচ্ছে কক্সাকি ভাইরাস বা আনসার ডি। আমাদের নেক্সট কোশ্চেন কোনটা? নেক্সট হচ্ছে আচ্ছা, আপনারা কিন্তু এই প্যানক্রিয়াটাইটিসের সব কজগুলাই জানতে হবে, এই যে এই কয়টা প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ক্রিসেন্টিক গ্লোমেরুলোপ্যাথি ইজ ফাউন্ড ইন, কোথায় পাওয়া যায় ক্রিসেন্টিক গ্লোমেরুলোপ্যাথি? এইটার যে সলভ সেটা অনেক আগে মনে হয় চলে গিয়েছে, আপনারা দেখবেন র্যাপিডলি প্রোগ্রেসিভ বা নেফ্রাইটিক সিনড্রোমের একটা আছে আপনাদের সলভ, সেটা হচ্ছে ক্রিসেন্টিক গ্লোমেরুলোপ্যাথি কি কোথায় পাওয়া যায়? আরপিজিএন এ পাওয়া যায়, বা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুল, চাঁদের মতো গ্লোমেরুলাসের পাশে ইনফ্লামেটরি সেলস, নেক্রোস্ট গ্লোমেরুলাস, ব্লাড ক্লট, ফিব্রিন সব কিছু মিলায়ে একটা নেক্রোস্ট টিস্যু মিলায়ে একটা ক্রিসেন্ট হয়ে জমা হয়ে থাকে, এবং একই সাথে পেশেন্টের অলিগিউরিয়া, হাইপারটেনশন, হেমাচুরিয়া, অ্যাজোটিমিয়া এগুলা ডেভেলপ করে। এই কন্ডিশনটার নামটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে ক্রিসেন্টিক গ্লোমেরুলো পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যাবে হচ্ছে আমাদের আরপিজিএন এ। এটাই ক্ষেত্রেই শুধুমাত্র আমরা এখন আরপিজিএন এর বেশ কিছু কিন্তু ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, আপনারা দেখবেন ক্লাসিফিকেশনটা আপনারা এখান থেকে পড়বেন। আর একটা হচ্ছে আরপিজিএন এরও ডেন্স ডিপোজিট। আচ্ছা, আরপিজিএন এর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে কিছু কজগুলো আরপিজিএন এর জন্য স্পেসিফিক, যেমন মরফোলজিক্যালি তো আমরা হচ্ছে ক্রিসেন্ট পেলাম, এবং কারা করে, তাদের মধ্যে করে একটা আছে হচ্ছে এসএলই করে, পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস করে, তারপর হচ্ছে হেনোসিসকোনলেন পারপুরা করে, তারপর হচ্ছে ভাস্কুলাইটিস গুলা করে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস করে। এরা হচ্ছে আলটিমেটলি কিন্তু র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস করে থাকে। আর এই যে এইটা মানে এই টেবিলটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্লোমেরুলার ডিজিজ কিছু প্রাইমারি হয়, কিছু সিস্টেমিক হয়। যেমন ডায়াবেটিসের পেশেন্টের আলটিমেটলি আমাদের কিন্তু বারবার প্রোটিনিউরিয়া হয় না, কিডনিটা খারাপ হয়ে যায় না, গ্লোমেরুলার স্ক্লেরোসিস হয়ে খারাপ হয়, এফএসজিএস ডেভেলপ করে। সেটা কি ধরনের? সেকেন্ডারি। প্রাইমারিলি কি কি ডিজিজ হয়? মিনিমাল চেঞ্জ ডিজিজ। এটাতে কি হয়? ফিউশন অফ দ্য ফুটপ্লেট অফ পোডোসাইটস, ফিউশন অফ দ্য ফুটপ্লেটস অফ পোডোসাইটস থাকে, এবং সেখানেও ম্যাসিভ প্রোটিনিউরিয়া হয়। বাট দিস ডিজিজ ইজ সেলফ লিমিটিং, এটা একসময় ঠিক হয়ে যায়। আর বাকিগুলোর মধ্যে প্রলিফারেটিভটা খুব ইম্পর্টেন্ট। প্রলিফারেটিভের মধ্যে একটা হচ্ছে পোস্ট স্টেপ্টোকক্কাল একটা, আর আইজিএ নেফ্রোপ্যাথি। এখানে কি পাওয়া যায়? মেসেঞ্জিয়াল প্রলিফারেশন পাওয়া যায়। ওকে, এইটা আমাদের হচ্ছে কিডনি থেকে ইম্পর্টেন্ট। তাহলে আপনারা যখন এই যে সিস্টেমিকের প্রিপারেশন নিবেন, তখন কয়েকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। একটা হচ্ছে কিডনি যখন পড়বেন, কিডনি টিউমার গুলা সিকেডি এবং নেফ্রোটিক অ্যান্ড নেফ্রাইটিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর যখন আপনারা ব্লাডার, ইউরেটার এগুলা পড়বেন, তখন ইউরিনারি ব্লাডারের টিউমার গুলার নেম,
তারপর টেস্টিসের টিউমার গুলার নেম, ক্রিপ্টোরকিসিজম, সেমিনোমা, এগুলা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আপনার এন্ডোক্রাইন যখন পড়বেন, থাইরয়েডটা খুব ইম্পর্টেন্ট এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট হচ্ছে আর বাকি যে ছোট ছোট চ্যাপ্টার গুলো আছে ওগুলাও আপনারা এখানে যে রিলেটেড কোশ্চেন গুলো আপনাকে দেওয়া হয়েছে, আপনি এই টপিক গুলা ধরে কোশ্চেন গুলা আপনারা ওই টপিকটা ভালো করে পড়বেন, কারণ কোশ্চেন তো আর এটাই হবে না, কিন্তু এই টপিক গুলা হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখে এই কোশ্চেন গুলা আপনাদের জন্য দেওয়া হয়েছে। ওকে, আর বলে দেই যে আর কোন এন্ডোক্রাইন বলা হয়েছে। আচ্ছা হেপাটোবিলিয়ারি থেকে, হেপাটোবিলিয়ারির ক্ষেত্রে মনে রাখবেন লিভারের সবকিছু, লিভারের সিরোসিস, ভাইরাল হেপাটাইটিস, টিউমার গুলার নাম এবং টিউমার গুলার নামের সাথে আপনার হচ্ছে এই তো এই কয়টা আপনার টিউমার মার্কার গুলা জানতে হবে। হ্যাঁ, আচ্ছা ফিমেল জেনিটাল ট্র্যাক্ট থেকে, ফিমেল জেনিটাল ট্র্যাক্টের আপনাদের সিএস সার্ভিক্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট থেকে। আর হচ্ছে ব্রেস্ট থেকে, ব্রেস্ট কার্সিনোমা থেকে যতটুকু আপনি পারেন, বিশেষ করে মলিকুলার সাবটাইপস এবং ফাইব্রোঅ্যাডেনোমা, এগুলা ভালো করে জানলে ইনশাল্লাহ পরীক্ষা আপনাদের আশা করি সব কমন আসবে। তাহলে সবাই ভালো থাকবেন, প্রিপারেশন নেন, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। সবাইকে বেস্ট উইশেস, আল্লাহ হাফেজ। এগুলা এখন আমাদের সিঙ্গেল আনসার কোশ্চেন, যেগুলা এসিকিউ সাধারণত প্রবলেম বেসড গুলাই বেশি হয়ে থাকে। এসিকিউ এর আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি। 75-year-old man with multiple lumpy bumpy swellings in both cervical, axillary, inguinal lymph nodes, biopsy showing a high grade lymphoma, which may be the possibility. একটা জিনিস এখানে কোশ্চেন দেখে যে তার মাল্টিপল জায়গায় সোয়েলিং হয়েছে। ওকে, পেশেন্ট একটা এল্ডারলি পেশেন্ট, 75 বছর বয়স, এবং বলে দেওয়া হয়েছে তাকে খুব হাই গ্রেড লিম্ফোমা হয়েছে। এখন এর মধ্যে পসিবিলিটি কোনটা? যে কোনো কিছু যখন নামেই অ্যানাপ্লাস্টিক বলে দেওয়া হয়, আচ্ছা তাহলে আমাদের মনে রাখতে হবে যখনই অ্যানাপ্লেশিয়ার কথা বলে দেওয়া হচ্ছে এবং পেশেন্টের হচ্ছে ওইখানে কোশ্চেনে বলা হচ্ছে ওল্ড এজ, তাহলে মনে রাখতে হবে যে সবসময় অ্যানাপ্লাস্টিকটা সাধারণত হাই গ্রেড টিউমার হয়। আর এগুলা কিসের টিউমার? এই যে নোডুলার স্ক্লেরোসিস, মিক্সড সেলুলাইটি, এটা ক্লাসিক টাইপস অফ হজকিন লিম্ফোমা, এবং ইউজুয়ালি দে আর ইনডোলেন্ট। ম্যান্ডেল সেল লিম্ফোমা একটা ইনডোলেন্ট টিউমার, ইনডোলেন্ট লিম্ফোমা। ওকে, সো দে আর নট হাই গ্রেড। হাই গ্রেড তাহলে কোনটা? নাম্বার এ। নেক্সট হচ্ছে 75-year-old man with low back pain for 1 year. Protein electrophoresis shows monoclonal gammopathy. Bone marrow study shows in this case that একটা জিনিস, পেশেন্টের একটা এল্ডারলি পেশেন্টের ব্যাক পেইন সাথে তার
monoclonal gammopathy পাওয়া যাচ্ছে। What is the diagnosis? His diagnosis is multiple myeloma. মাল্টিপল মায়োলোমাতে আমরা কোন ধরনের সেল পেয়ে থাকি? সেখানে আমরা পাই নিওপ্লাস্টিক প্লাজমা সেল। আর কি পাই সেখানে? আমরা দেখেন মাল্টিপল মায়োলোমাতে আমরা মনে রাখতে হবে এখানেও কিন্তু সেই অ্যামাইলয়েড প্রোটিন আমরা পেতে পারি। এখানে পেশেন্টের লাইটিক বোন লেশনস হয়। ব্যাকবোনটা কেন হয়? তার ওখানে অস্টিওলাইটিক লেশন হয়। ব্রেন মাথায় কি হয়? পালসড আউট লেশন হয়ে যায়, কারণ বোনস এরকম লাইসিস হয়ে যেতে থাকে। ওকে, সেই জন্য আমাদের এই পেশেন্টের আর কি হবে? ক্যালসিয়াম লেভেল ব্লাডে অনেক বেড়ে যায়। আলটিমেটলি এই ক্যালসিয়াম গুলা ক্রিস্টাল হয়ে কিডনিতে জমা হয়ে যায়। অ্যামাইলয়েড গুলা কিডনিতে জমা হয়, কিডনিতে প্রোটিন ইউরিয়া হয়। ঠিক আছে, আলটিমেটলি প্রোটিন ইউরিয়া হয়। নেক্সট হচ্ছে BCR-ABL জিন মিউটেশন ইজ ফাউন্ড ইন। BCR-ABL জিন টিচারদের খুবই পছন্দের একটা জিনের মিউটেশন। এটা পরীক্ষায় খুব আসে এবং এটা জেনে রাখতেই হবে কোন ডিজিজের সাথে এটা রিলেটেড। এটা হচ্ছে CML বা CGL, যেটাই বলেন ক্রনিক গ্র্যানুলোসাইটিক লিউকেমিয়া। সেখানে আমাদের BCR-ABL জিনের মিউটেশন পাওয়া যায়। কিসের মধ্যে এটা জিনের মিউটেশন পাওয়া যায়? এটা আবার 9 এবং 22 এই দুইটা ক্রোমোজোমের মধ্যে এখানে ট্রান্সলোকেশন হয়, ব্যালেন্স ট্রান্সলোকেশন হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো BCR-ABL জিন কিসের সাথে রিলেটেড? CML এর সাথে। শুধু তাই না, আরো যে পলিফারেটিভ নিওপ্লাজম গুলো আছে সেখানেও আমাদের এটা খুঁজতে হবে। এবং পলিফারেটিভ নিওপ্লাজমের মধ্যে কোনটা কোনটা আছে হেমাটোলজিক্যাল? যেমন এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া, এছাড়া আছে পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, মাইলোফাইব্রোসিস। সেখানে আরেকটা জিনিস আমাদের মিউটেশন খুঁজতে হয়, সেটা হচ্ছে JAK2 মিউটেশন। মনে থাকবে, JAK2 মিউটেশন। নেক্সট হচ্ছে a 4-year-old child with respiratory difficulties during exercise. He became cyanosed even during crying. He also has recurrent history of respiratory tract infection. What deformities a cardiologist may found? এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখেন। এক হচ্ছে ছোট্ট একটা বাচ্চা কাঁদলে সাইনোসিস হচ্ছে। কাঁদলে যার সাইনোসিস হচ্ছে, এক্সারসাইজে যার সাইনোস হচ্ছে, তার পালমোনারি হাইপারটেনশন আছে। পালমোনারি হাইপারটেনশন যার আছে, আমাকে চিন্তা করতে হবে তার কোন ধরনের কার্ডিয়াক প্রবলেম পালমোনারি হাইপারটেনশন পাওয়া যায়। VSD তে না, পালমোনারি রিগার্জিটেশনে না, কোয়াকটেশনে না, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে না, অ্যাট্রিয়াল অ্যাওর্টিক স্টেনোসিস। কোথায় আমরা এটাতে পাবো যেখানে পেশেন্ট সাইনোসিস হয়ে যেতে পারে? এটা দেখা যাচ্ছে যদি পেশেন্টের সাথে টফ থাকে, টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি ফ্যালটের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে VSD, এবং সেই পেশেন্টে আরো থাকে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা, এগুলো আমরা পেয়ে থাকি। সেই পেশেন্টের ক্ষেত্রে খুব সহজেই দেখা যায় ক্রাইং এর সাথে সাইনোসিস থাকবে এবং রিকারেন্ট এদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। তাহলে ট্রু আনসার ইজ VSD। নেক্সট হচ্ছে মোস্ট কমন কজ অফ ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিয়া, হার্টের ঠিকমতো ব্লাড সাপ্লাই যাচ্ছে না। এক নাম্বার কারণ কি? ওই যে সেই অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, ব্লাড ভেসেল, করোনারি ভেসেল গুলা ন্যারো হয়ে গিয়েছে, করোনারি সাপ্লাই ঠিকমতো যাচ্ছে না। নেক্সট হচ্ছে 32-year-old sportsman died suddenly after a sport event. His father also died at the age of 40 years. Most probable diagnosis কি? মোস্ট প্রবাবল ডায়াগনোসিস হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে দেখেন যে একটা ইয়াং একটা ছেলে মারা গিয়েছে খেলাধুলা করার সময় সাডেনলি। তার মানে সুস্থ ছিল, খেলতে যায় কে? অসুস্থ মানুষ তো আর খেলতে যায় না। এবং তার বাবাও অল্প বয়সে মারা গিয়েছে। বাবার কথাটা বলা মানে বুঝতে হবে এটা একটা ফ্যামিলিতে রান করছে, তাদের এমন কোনো প্রবলেম, সেও আর্লি এজে মারা গিয়েছিল। অপশনগুলো দেখে আপনাকে এবার চুজ করতে হবে। এখানে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, এ ধরনের একটা অটোজোমাল ডমিন্যান্ট কন্ডিশন,
যেখানে আমাদের মায়োজেনিন বি প্রোটিনের প্রবলেম থাকে এবং লেফট ভেন্ট্রিকুলার মানে সেপ্টাল ডিফেক্ট এখানে পাওয়া যাবে, একদম অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, a 33-year-old man due to severe respiratory distress took admission in ICU. He was alcoholic and he had history of recurrent abdominal pain. Now his amylase level is very high. What may be the diagnosis? দেখেন একটা অ্যালকোহলিক পেশেন্টের কি হয়, প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিসে অ্যামাইলেজ লেভেল বেড়ে গিয়েছে, কিন্তু এখন পেশেন্টের সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেসের কজগুলো কি? অ্যাজমা, সিওপিডি, পালমোনারি এম্বোলিজম অথবা পালমোনারি ইডিমা, অ্যাওর্টিক রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তো এখানে আমরা জানি প্যানক্রিয়াটাইটিসের সাথে এআরডিএস হইলেই কিন্তু পেশেন্টের এই ধরনের ফিচার আসতে পারে। ওকে, সেপসিসেরও হতে পারে, কিন্তু সেখানে অ্যালকোহলিক এত সুন্দর করে ডায়াগনোসিস যেটা বলে দেওয়া, সেটা এটাই নাম্বার এ হবে বেস্ট আনসার। 45-year-old man with low body build but no non-smoker has been suffering from cough and respiratory distress. তার হচ্ছে পিঙ্ক পাফার। পিঙ্ক পাফার মানে ইমফাইসিমা। ইমফাইসিমাতে আমাদের অ্যানাটমিক্যালি কোন অংশটা এফেক্ট করে? পার্মানেন্ট ডায়ালিটেশন হয়ে যায় অ্যাসাইনিগুলা, ডিস্টাল এয়ারওয়েটা পার্মানেন্ট ডায়ালিটেশন হয়ে যায়, অ্যালভিওলি গুলার যে সেপ্টাগুলা নষ্ট হয়ে যায়। কাদের হচ্ছে এটা? তাহলে অ্যাসাইনাস। কোনটা বেস্ট আনসার হবে? কোন জায়গাটা ইনভলভ করে? অ্যাসাইনি। নেক্সট হচ্ছে, এ নোন কেস অফ এইচআইভি পেশেন্ট, এখানে প্যারেন্ট না পেশেন্ট হবে। During follow-up, it was found that multiple inhomogeneous opacity involving the both lung field. স্পুটামে আমরা এক্সামিন করলাম কোন অর্গানিজম সাসপেক্টেড। এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে আমরা কি পেতে পারি? তাদের হয় টিউবারকুলোসিস হবে, অথবা অ্যাটিপিক্যাল টিউবারকুলোসিস, অথবা নিউমোসিস্টিস জেরোভিসি নিউমোনিয়া, এবং সেটা বাইলেটারাল হবে। অনেক বেশি ড্রাই কাফ হয়, স্পুটাম খুব একটা হয় না, রেসপিরেটরি ডিস্ট্রেস বেশি হয়। তাহলে এই পেশেন্ট আমরা কি অর্গানিজম সাসপেক্ট করব? নিউমোসিস্টিস জিরোভিসি। নেক্সট হচ্ছে, এ 2-day-old বেবি স্টিল ডিড নট পাস মিকোনিয়াম। মিকোনিয়াম পাস করছে না ছোট্ট বাচ্চা, তাকে আমরা কি সাসপেক্ট করব? হার্শপ্রাং ডিজিজ। হার্শপ্রাং ডিজিজের আন্ডারলাইং প্যাথোজেনেসিস কি? এটা একটা ফাংশনাল ডিসঅর্ডার, এবং এই ফাংশনাল ডিসঅর্ডারে পেশেন্টের কি পাওয়া যায়? গ্যাংলিয়ন সেলগুলা যখন ইন্ট্রাইউটেরাইন লাইফে থাকে মাইগ্রেট করে আমাদের কোলনে পৌঁছায় না, ফলে কোলনের যে অটোনমিক যে অ্যাক্টিভিটি পেরিস্টালসিস করা, সেটা স্বাভাবিক পেরিস্টালসিস হয় না, ফলে মিকোনিয়ামগুলা আগে স্টুলগুলা জমা হতে থাকে। ঠিক আছে, পাস করতে পারে না। এটাই হচ্ছে হার্শপ্রাং ডিজিজ। এখানে কোন জিনের মিউটেশন হয়? রিসেপ্টর টাইরোসিন কাইনেজ। 33-year-old female with recurrent bloody diarrhea, এখানে হচ্ছে রিকারেন্ট হবে ব্লাডি ডায়রিয়া, অ্যাডমিটেড ফর কোলোনোস্কোপি, এবং সেখানে মাল্টিপল স্কিপ লেশন, নাইফ লাইক আলসার পাওয়া যায়। স্কিপ লেশন কোথায় পাওয়া যায়? ক্রনস ডিজিজে। তাহলে ক্রনস ডিজিজে আমরা আর কি খুঁজবো? সেখানে আমরা পাবো ট্রান্সমুরাল ইনফ্লামেশন। বাকি ফিচার্স গুলা কিসের সাথে রিলেটেড? বাকি ফিচার্স গুলা ক্রনসের আর একটা ভাই আছে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিসের সাথে রিলেটেড। নেক্সট হচ্ছে, এ 30-year-old male with recurrent upper abdominal pain has investigated thoroughly. He took antibiotic with history of bronchiectasis. পেশেন্টটা ইনফার্টাইল এবং তার বডি ওয়েট খুবই কম, এবং তার বারবার পাতলা পায়খানা হয়। এই যে পায়খানা হচ্ছে, ওয়েট কম, পেশেন্টের ইনফার্টাইল, ব্রঙ্কিয়েক্টাসিস ডেভেলপ করেছে, এই পেশেন্টের আসলে কি হয়েছে? সিস্টিক ফাইব্রোসিস। ঠিক আছে, সিস্টিক ফাইব্রোসিসে কোথায় সমস্যা থাকে? দেখেন, আমাদের কোন ডাইজেশনের প্রবলেম থাকবে? সিস্টিক ফাইব্রোসিসে আমাদের ডাইজেশনের সমস্যা থাকবে, ইন্ট্রালুমিনার ডাইজেশনে অ্যাবনর্মালিটি থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটা এক ধরনের ম্যাল অবজর্পশন করে, তাই না? আচ্ছা, এই সিভিয়ারি মর্টিলিটি এখানে আমাদের কমে যাচ্ছে কেন? কারণ
সোডিয়াম গুলা আমাদের CFTR জিনের মিউটেশনের কারণে আমাদের সোডিয়াম পটাশিয়াম যে চ্যানেল সেটা ডিফেক্টিভ হয়ে যায়, সব ধরনের সোডিয়াম আমাদের বাইরে বের হয়ে যায়। সোডিয়াম যদি বডি থেকে বাইরে চলে যায় তাহলে বডির মধ্যে কিন্তু সেই মানে পানিটা ধরে রাখতে পারে না ইলেকট্রোলাইটস এর সাথে, আলটিমেটলি সিক্রেশন গুলো অনেক থিক হয়ে যায়, কারণ এডিশনালি লবণ এবং পানি এখানে থাকে না, মিউকাস গুলা থিক হয়ে হয়ে সব জায়গায় ব্লক করে দেয়। প্যানক্রিয়াসের ডাক্ট ব্লক করে দিচ্ছে, প্যানক্রিয়াটাইটিস, অ্যাবজর্পশন ঠিক মতো হচ্ছে না। তারপরে তার হচ্ছে এপিডিডাইমিস বা হচ্ছে টিবুলস গুলা ব্লক করে দিচ্ছে, ইনফার্টিলিটি হচ্ছে। ওকে, which one is হেমাটোমাটাস পলিপ? এখানে হেমাটোমাটাস পলিপ কোনটা? পুটস্টেগার পলিপ। আরেকটা কোনটা আছে হেমাটোমাটাস পলিপ? জুভেনাইল পলিপ। ওকে, নেক্সট হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ স্কিন। স্কিনের প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন কোনটা? এখানে এগুলা হচ্ছে গাটের সার্ভিক্সের, এটা যে কোনো জায়গা যেখানে গ্ল্যান্ডুলার অর্গান। স্কিনের ক্ষেত্রে আমরা পেনিসে পাওয়া যায় বোয়েন্স ডিজিজ, এবং সেখান থেকে পেনিসে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। এটা হচ্ছে একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ স্কিন। নেক্সট হচ্ছে 60-year-old man with blistering lesions involving whole trunk. These blisters are tense, not easily ruptured. Which following features is most consistent with above lesions? এখানে ওল্ড এজে সাধারণত ব্লিস্টারিং লেশনস এর মধ্যে দুইটা ডিডি আপনারা মাথায় রাখবেন, পেমফিগাস ভালগারিস এবং পেমফিগাস কি যেন বুলোসা। তারপরে এখন বুলোসা যেটা, বুলাস পেমফিগয়েড যেটা, বুলাস পেমফিগয়েডে সব সময় লেশনটা টেন্স হবে এবং ওটা রাপচার হয় না। ঠিক আছে, রাপচার যখন হয় না, এখানে আমাদের যে অ্যান্টিবডি পাওয়া যায় সেটা বেসমেন্ট মেমব্রেনের এগেনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি আমরা পাবো। কিন্তু পেমফিগাস ভালগারিসে কোনটা হয়? পেমফিগাস ভালগারিস খুব ইজিলি রাপচার হয়ে যায় এবং সেখানে ইন্টার সেলুলার ডেসমোগ্লেইন যেটা থাকে, ডেসমোগ্লেইনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে থাকে। ওকে, এখানে দেখে নিবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। আর হচ্ছে সবসময় ব্লিস্টারিং রেজিস্ট্যান্ট আপনার মাথায় রাখতে হবে, যেমন এই ভালগারিস এবং বুলাস পেমফিগয়েড, সেটার সাথে আরো আপনারা একটু ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস এটাও একটু জেনে রাখবেন। জেস্টেশনাল কিছু ব্লিস্টারিং রেজিস্ট্যান্ট আছে, নামগুলো অ্যাটলিস্ট। তো আপাতত এই ছিল আপনাদের সিস্টেমিকের কোশ্চেন। আপনাদের হয়তো একটু হার্ড মনে হতে পারে, কিন্তু একবার যদি আপনারা আপনাদের সিস্টেমিকের শীটটা ভালো করে দেখেন, ইট উইল বি ইজিয়ার ফর ইউ। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।